বিএনপি সরকারের 6 মাস পূর্তি, ভঙ্গুর রাষ্ট্রকাঠামো পুনর্গঠন, নতজানর পররাষ্ট্রনীতির অবসান, মতবিনিময়ে বক্তারা। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী। জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কাজ ব্যাহত। বেড়েছে গ্যাস সরবরাহ, ফিলিং স্টেশনে কমছে যানবাহনের সারি, চালক যাত্রীদের স্বস্তি উৎপাদনে ফিরছে কারখানা। হামে 24 ঘন্টায় 7 মৃত্যু, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বাড়ছে জটিলতা, মুন্সিগঞ্জে ডেঙ্গুতে 1 মৃত্যু। বৃষ্টিতে চট্টগ্রামে কয়েক ঘন্টার জলাবদ্ধতায় ভোগান্তি, ঘরবাড়িতেও ঢুকেছে পানি, বিপাকে পড়েন কর্মজীবী ও নগরবাসী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বসছে এআই ক্যামেরা, শনাক্ত হবে বেপরোয়া গতির গাড়ি, নিয়ন্ত্রণ হবে মাদক চোরাচালান। এবং উল্লাপাড়া মিল্ক ভিটায় দুধ সরবরাহে আগ্রহ হারাচ্ছেন খামারিরা, বিক্রি করছেন অন্যত্র, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সালমা জিলানী। এবার বিস্তারিত। 6 মাস পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনী নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর শুরু হয় 31 দফা বাস্তবায়ন ও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের নানা পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা আর বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জ কিছুটা অসন্তোষ তৈরি করেছে। সরকারের 6 মাসের সাফল্য ব্যর্থতার চিত্র তুলে ধরছেন সাইফুল রিপন। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রায় 2 দশক পর 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই ক্ষমতা বা জাঁকজমক নয়, সাধারণ জীবনযাপনে তারেক রহমান দেখিয়েছেন রাজনীতির এক নতুন রূপ। দেশ গড়তে ভেদাভেদ ভুলে বিরোধী দলকে নিয়ে তার কাজ করার মানসিকতা জাগিয়েছে নতুন আশা। প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন, সবার আগে বাংলাদেশ গড়ার যাত্রায় ঐক্যের বিকল্প নেই। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে শুরু থেকেই তৎপর প্রধানমন্ত্রী। মায়েদের নামে ফ্যামিলি কার্ড আর কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সৃষ্টি করে চমক, তার সুফলও মিলছে। ইমাম ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান এবং দেশব্যাপী খাল পুনর্খনন কর্মসূচি দ্রুত এগিয়ে চলেছে। ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেয়া প্রতিশ্রুতি। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে প্রথম 6 মাসেই সম্পন্ন হয়েছে প্রায় 1000 কিলোমিটার খাল খনন। চলছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশুর মেধা বিকাশে নতুন করে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম। বেকারত্ব নিরসনে নেওয়া হয়েছে বন্ধ কারখানা খুলে দেওয়ার উদ্যোগ। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট খাতের প্রশাসনিক জটিলতা কমাতে বাস্তবায়ন হচ্ছে নানা পরিকল্পনা। সব বাধা পেরিয়ে স্বনির্ভর ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান এখন জনমানুষের আস্থার প্রতীক। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সমতা আর ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে সরকার। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় এরই মধ্যে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর ব্যাপক সাড়া ফেলেছে। তার উদ্যোগেই খুলতে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার। সামাজিক অর্থনৈতিক এসব খাতে সফলতার বিপরীতে পূর্ববর্তী সরকারের বিশাল ঋণের বোঝা, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া হামে শিশু মৃত্যু তৈরি করেছে অমীমাংসিত সংকট ও অসন্তোষ। সরকারের পদক্ষেপগুলো ইতিবাচক, কিন্তু ফলাফলটা ইতিবাচক হবে কিনা সেটা এখনো বলার সময় আছে। পলিসিগুলোকে ক্লিয়ার করে ফেলানো উচিত, কি কার সাথে আমি কি পলিসিতে চলব। সরকারি দলের দাবি, রাষ্ট্র পরিচালনার 6 মাসে কিছু ক্ষেত্রে অস্বস্তি থাকলেও কল্যাণমুখী দেশ গড়ার যাত্রায় সরকারের নেয়া পদক্ষেপগুলো ইতিবাচক। মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাদাসিধা জীবনযাপন, সরকারের সামগ্রিক একটা যে জনবান্ধব সরকারে পরিণত হওয়া, সেই প্রমাণগুলো ইতিমধ্যে ফুটে উঠেছে। সরকারের ইনিশিয়াল স্টেজে আপনার একটা রাষ্ট্রের যে টোটাল যে ইনস্ট্রুমেন্টের উপর ভর করে সরকারকে তার নীতি বাস্তবায়ন করতে হয়, তো সেটা তো ঠিক করতে, সেটাকে সাজাতে গোছাতেও তো একটা সময় লাগে।
নানা পদক্ষেপ আর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও সরকারের প্রথম 6 মাস গেল সফলতা ব্যর্থতার মিশেলে। সাধারণ মানুষের সুশাসন প্রতিষ্ঠার যেই প্রত্যাশা তা পূরণে সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের 180 দিন পূর্তিতে গেল 6 মাসের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। জানান, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয় এই সভায়। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে অর্জন ও পরিকল্পনা নিয়ে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময় করেন দলের জ্যেষ্ঠ নেতা, সরকারি প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। নেতারা একে একে তুলে ধরেন সরকারের সাফল্যতা। জানান, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। আমরা একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। পুরনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে রূপান্তরের একটি বার্তা আমাদের সামনে হাজির করেছে এবং এর মাঝে আমাদের নেতা, তিনি এই পরিস্থিতি ভালো করে জানেন, বোঝেন বলেই কিন্তু 31 দফার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। বিদ্যমান গ্যাস সংকট যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছে সরকার, জানান নেতারা। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা, চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানান, দেশের আভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপের ক্ষমতা নেই। জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান বরাবরই স্পষ্ট বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে। জনগণের আস্থা অর্জন করে দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানানো হয় মতবিনিময় সভায়। নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরেই 5 স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চাইছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কাজ কিছুটা পিছিয়ে পড়েছে। জানান, নিবন্ধনের আওতায় আসবে ব্যাটারি চালিত রিকশা, এগুলোর চার্জ দিতে হবে সৌর বিদ্যুতে। সচিবালয়ে এক সভা শেষে তিনি এসব কথা জানান। চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের 5 স্তরে নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সবগুলো নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সোমবার সকালে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, 6 মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এগিয়েছে সরকার। বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অনেক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে এই 5টি নির্বাচন সম্পন্ন করতে। নগর পরিবহনে ই রিকশার ব্যবহার ও অটোরিকশা নিয়েও নীতি হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে। এর থেকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তা জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ রাখা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর দীর্ঘ লাইনের সেই চেনা ভোগান্তি এখন আর নেই রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে।
মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল ফের চালু হয়, গ্যাস সরবরাহে ফিরেছে স্বস্তি। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ থাকায় অল্প সময়ে প্রয়োজনীয় জ্বালানি নিচ্ছেন চালকরা। যানবাহনের চাপ কমায় গতি ফিরেছে পাম্প কর্মীদের কার্যক্রমেও। তবে স্বস্তি ফিরলেও সংকট এখনই কাটছে না বলছেন সংশ্লিষ্টরা। গত কয়েক সপ্তাহ ধরে সিএনজি ফিলিং স্টেশনের সামনে ছিল গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। গ্যাসের আশায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে থাকতো সারিবদ্ধভাবে। ঘন্টা পেরিয়ে যেত, তবু মিলত না জ্বালানি। কিন্তু এখন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র অনেকটাই ভিন্ন। গ্যাসের জন্য নেই আগের সেই দীর্ঘ সারি। স্টেশনে গাড়ি আসছে, গ্যাস নিচ্ছে, তারপর দ্রুতই বেরিয়ে যাচ্ছে গন্তব্যের পথে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আবার চালু হওয়ায় ফিরেছে এই স্বস্তি। পর্যাপ্ত চাপ থাকায় গেল কয়েক সপ্তাহের তুলনায় দ্রুতই প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন চালকরা। আগের দিনের চাইতে অনেকটা ভালো, এরকম হলে চলা যায় মোটামুটি। যে একটা কষ্ট ছিল, একটা দুর্ভোগ ছিল, আল্লাহর মতে এটা আজকে থেকে একটু মোটামুটি ভালো হইতেছে আর কি। গতকাল 2:30 থেকে 2:45 থেকে আপনার মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গ্যাসের চাপ পর্যাপ্ত থাকায় দ্রুত সরবরাহ দিতে পারছেন স্টেশন কর্মীরাও। বলছেন যানবাহনের চাপ কিছুটা কমেছে, স্বাভাবিক গতিতে চলছে ফিলিং কার্যক্রম। তবে কিছুটা ভোগান্তি এখনো রয়েছে বলেও জানান তারা। আগে থেকে আজকে প্রেসার একটু বাড়ছে, আগে ছিল 100 প্রেসার আর আজকে 150 প্রেসার। কালকে আনুমানিক 3টার পর থেকে বাড়ছিল, 9টা বন্ধ, এই আজকে সকাল 9টা বন্ধ, এরকম ইটা ছিল আর কি, ভালো প্রেসারটা ছিল। গাড়ি অনেক কাটছে, জনসাধারণ অনেকেই স্বস্তি মনে করছে। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার এই ভোগান্তি এখন অনেকটাই পেছনে। গ্রাহকরা বলছেন সাময়িক স্বস্তি নয় তাদের প্রত্যাশা, গ্যাস সরবরাহে এমন স্বাভাবিকতা বজায় থাকুক নিয়মিত। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। গ্যাসের সরবরাহ বৃদ্ধি ও শিল্প কারখানা এবং ফিলিং স্টেশনের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন? সালমা, গত 1 মাস ধরেই যে গাজীপুরে গ্যাস সংকটে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল, কারখানার চাকা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই স্থবিরতা কিন্তু অনেকটাই কাটতে শুরু করেছে। যেসব কারখানায় গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছিল সেগুলোতে এখন উৎপাদন কার্যক্রম চলছে। পাশাপাশি যে বাসাবাড়িতে যে গ্যাস সংযোগ ছিল সেটিও বলা যায় অনেকটা স্বাভাবিক হয়েছে এবং গণপরিবহন অর্থাৎ সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও অনেকটা গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলা যায়। গাজীপুর যেহেতু শিল্প এলাকা এবং এখানে সফিপুর, মৌচাক ও টঙ্গীর কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া গত কয়েকদিন ধরে আসলে শুরু হয়েছে এবং শিল্প মালিকরা জানিয়েছেন যে গতকাল বিকেল থেকে গ্যাসের চাপ বাড়তে শুরু করায় বন্ধ থাকা বেশিরভাগ কারখানা সীমিত পরিসরে চালু রয়েছে। যদিও বয়লার সচল রাখতে 40 থেকে 50 PSI চাপের প্রয়োজন হয়, তবে বর্তমানে 20 থেকে 30 PSI পাওয়া যাচ্ছে। এই চাপের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় কাজ করতে না পারলেও উৎপাদন সচল রাখতে পারছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গ্যাস সংকটের কারণে কোনো কারখানা স্থায়ীভাবে বন্ধ না হলে উৎপাদন সীমিত করা হয়েছিল। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। জেলায় 51টি সিএনজি ফিলিং স্টেশনে গত সপ্তাহে যেখানে গ্যাসের চাপ মাত্র 8 থেকে 9 PSI ছিল, আজ তা বেড়ে 12 থেকে 13 PSI দাঁড়িয়েছে। ফলে যানবাহনের সেই দীর্ঘ সারি অনেকটা কমে এসেছে এবং চালকরা আগের চেয়ে সহজে গ্যাস পাচ্ছেন। এবং চাহিদা ও সরবরাহের পরিসংখ্যান যদি বলি, গাজীপুরের তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী দৈনিক গ্যাসের চাহিদা 590 মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ মিলছে 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের কিন্তু ঘাটতি রয়েছে। এবং এই যে গ্যাস সরবরাহ বাড়লেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ সংযোগ ও অসাধু সিন্ডিকেট। জেলায় বৈধ আবাসিক গ্রাহক মাত্র 247 জন হলেও মিটারবিহীন অবৈধ চুলার সংখ্যা প্রায় 2,22,000-এর বেশি। এবং স্থানীয় শিল্প মালিক ও বাসিন্দাদের দাবি, শুধু সরবরাহ বাড়ালে হবে না, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তিতাস কর্তৃপক্ষকে কঠোর মনিটরিং করতে হবে। এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে মহেশখালীর যে টার্মিনাল সেটি পুরোপুরি সচল হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তাই আপাতত সরবরাহ বাড়ার এই ধারা বজায় থাকলে কারখানাগুলোর উৎপাদন বিপর্যয় ঠেকানো সম্ভব হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। তো সব মিলিয়ে বলা যায় যে গাজীপুরে যে গত কয়েকদিন ধরে গ্যাসের সংকট চলছে, সেই সংকটের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বিদ্যুৎ সংকটও বাড়ছিল। এই সংকট যেহেতু নিরসন হওয়া শুরু হয়েছে, দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে কারখানার যে অচল অবস্থা সেটি সচল হতে শুরু করবে বলে আশা করা যায়। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালমা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 5 মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 917 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য নিশ্চিত করে। 7 জনের মধ্যে ময়মনসিংহ, বরিশালে 2 জন আর 5 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান সফল হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বাড়ছে জটিলতা। এদিকে মুন্সিগঞ্জ সদরের বিনোদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। হাম যেন অপ্রতিরোধ্য, কোনোভাবেই থামছে না সংক্রমণ ও মৃত্যুর মিছিল। এটি সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র। 1 সপ্তাহের ব্যবধানে এই হাসপাতালে 40 থেকে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় 96 জনে। শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনরা বলছেন, টিকা দেওয়ার পরও আক্রান্ত হয়েছে অনেকে। তাছাড়া হামের আগেও পরে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে অনেক শিশু। এদিকে এই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পুরুষ নারী আলাদা ওয়ার্ডে থাকলেও রোগীর চাপে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। ভর্তির পর রোগীরা কিছুটা সুস্থতায় ফিরলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। হাসপাতালটির সহযোগী অধ্যাপক জানান, ডেঙ্গু ও হামের দ্বিমুখী প্রকোপে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। টিকাদান কর্মসূচি সফল হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বেশি ঝুঁকিতে আছে 1 বছরের কম বয়সী শিশুরা। হাম ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না। বছরের 7.5 মাসে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন 136 জন। হাসপাতালের বেডে একদিকে জ্বর, র্যাশে কাতর শিশু, অন্যদিকে সন্তানের জীবন বাঁচাতে ছুটছেন স্বজনরা। টিকায় প্রতিরোধযোগ্য এই রোগ হঠাৎ কেন এমন প্রাণসংহারী হয়ে উঠল, তার কারণ খুঁজতে গিয়ে সামনে আসছে টিকাদানে ঘাটতি, অপুষ্টি আর সচেতনতার অভাবের কথা। শরীরে তীব্র জ্বর, ত্বকে লালচে রেশ, সঙ্গে শ্বাসকষ্ট, ডায়রিয়া কিংবা নিউমোনিয়ার মতো জটিলতা। প্রতিদিনই এমন উপসর্গ নিয়ে সিলেটের হাসপাতালগুলোতে আসছে হাম আক্রান্ত শিশু। বেশিরভাগই ভর্তি হচ্ছেন গুরুতর অবস্থায়। অনেক স্বজনকে ফিরতে হচ্ছে সন্তানের নিথর দেহ নিয়ে। সন্তানকে সুস্থ করতে হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটছে মা বাবার। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, 1 জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 136 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্কও রয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 975 জন। মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে সুনামগঞ্জ, এরপরই সিলেট জেলা। জ্বর, হাম, এর বাদে বেদনা আর ডায়রিয়া। এখন আল্লাহ দিলে মনে করো সুস্থ দিকে আর বালা। আইসিতে রয়ে গেছিল, আমার বাচ্চা সুস্থ হয়েছে, এখন আর একটা বাচ্চা নিয়ে আমি আসছি, আর বাচ্চাটা আমার মোটামুটি সুস্থ আছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে হাম প্রতিরোধে ক্যাম্পেইন বন্ধ থাকায় বছরের শুরুতেই বাড়তে থাকে সংক্রমণ। পরিস্থিতি আগস্টে এসে আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। দেখা যাচ্ছে অনেক শিশুই যাদের টিকা দেওয়ার বয়স এর আগেই আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণের হার এদের মধ্যে একটু বেশি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশেষজ্ঞদের মতামতটা নেওয়া প্রয়োজন, বিশেষ করে যারা হামের চিকিৎসা সরাসরি করছেন ওনারা এটা নিয়ে মনে হয় যে কাজ করা প্রয়োজন। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যাও। স্বাস্থ্য বিভাগের আরেক কর্মকর্তা বলছেন, হাসপাতালে ভর্তি অনেকেই সন্দেহভাজন রোগী। তার দাবি, ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা এখনো তুলনামূলক কম। যখন কোনো প্রাদুর্ভাব হয় রোগের, তখন আসলে মানে ল্যাব কনফার্ম হওয়ার আগে সিমটম থাকলে আমরা তাকে সেই রোগে আক্রান্ত বলে ধরে নেই। কিন্তু যদি আমি ল্যাব কনফার্মের কথা বলি, তাহলে কিন্তু সিলেটে ওই কনফার্ম হামের রোগীর সংখ্যাটা এখনো আসলে পুরো দেশের তুলনায় যে খুব বেশি তা না। বিশেষজ্ঞদের মতে সমস্যা আরো গভীরে। অপুষ্টি, টিকায় অনীহা এবং সচেতনতার অভাবে চা বাগান ও হাওড় অঞ্চলের অনেক শিশু এখনো পুরোপুরিভাবে টিকার আওতায় আসেনি। ফলে এসব এলাকার শিশুরাই বেশি ঝুঁকিতে। আমাদের চা শ্রমিকদেরও সংখ্যাটা অনেক। এগুলোর পাশাপাশি আমাদের সমতলের লোকদের মাঝেও বা জেনারেল পপুলেশনের মাঝেও আমরা লক্ষ্য করেছি যে টিকাদানের ক্ষেত্রে যে সচেতনতা বা যে উদ্যোগ, সেক্ষেত্রে আমরা ঘাটতি লক্ষ্য করি।
টিকা নেয়া, সচেতন থাকা আর দ্রুত চিকিৎসা, এই 3 পথেই থামতে পারে হামের ভয়াবহতা। তাই শুধু সরকারি উদ্যোগ নয়, অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে যান চলাচলও ব্যাহত হয়। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি মিলে নগরীর আগ্রাবাদ, মুহুরীপাড়া, পাঠানটুলি, হালিশহর, বাকলিয়া সহ বিভিন্ন স্থানের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এসব এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে তৈরি হয়েছে দুর্বিষহ অবস্থা। সড়কে পানি ওঠায় যান চলাচল বাধাগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ। এই পাঁচলাশ এলাকায় খাল বন্ধ হওয়ার কারণে এই পানিগুলো এখানে আটক হয়ে এর জন্য গাড়িগুলো এখানে যাতায়াত করতে পারতেছে না। দীর্ঘদিন ধরে আমরা এই পানিগুলো নিয়ে অনেক কষ্টের মধ্যে আছে। আমাদের ব্যবসা বাণিজ্য আছে এখানে, কিন্তু আমরা কোনো রকমভাবে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারতেছি না। দিনে পানি হয়, মোটর টোটর আমাদের গাড়ি সব ভিজে যায়। বৃষ্টি আসলে গাড়ি নিয়ে চলে যেতে হয় এখান থেকে। এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় আগামী 24 ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মহাসড়কের নজরদারিতে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ 16 পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টায় মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। এতে বেপরোয়া গতির যানবাহন শনাক্ত এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত এই সড়ক পথে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ আর মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে এআই ক্যামেরা ও সিসিটিভি নজরদারি। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 500 কিলোমিটার মহাসড়কে বসানো হয়েছে 1427টি সিসিটিভি ক্যামেরা। এর সঙ্গে প্রতি 10 থেকে 15 কিলোমিটার পর পর গুরুত্বপূর্ণ 16টি পয়েন্টে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুমে বসে 24 ঘন্টায় চলছে নজরদারি। গাড়ির গতি এখন 80-র নিচে থাকে, দুর্ঘটনা কম হয় এবং চুরি ডাকাতি, এক কথায় এটা খুব ভালো একটা উদ্যোগ। সরকার যাতে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে এই বিষয়টা যাতে মাথায় রাখে, এআই ক্যামেরা যাতে লাগায়। ক্যামেরায় শুধু গাড়ির গতি নয়, ধরা পড়ছে সন্দেহজনক যানবাহনের গতিবিধিও। মাদক কিংবা চোরাচালানের সঙ্গে কোনো গাড়ির সংশ্লিষ্টতার তথ্য এলেই মুহূর্তেই তা পৌঁছে যাচ্ছে মহাসড়কে থাকা পুলিশের কাছে। এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। পাশাপাশি চোরাচালান বা মাদক কারবারের সাথে জড়িত বিভিন্ন যানবাহনগুলো থাকে। মূলত এই ক্যামেরা শুধু ওভার স্পিড নয়, প্রত্যেকটি গাড়িকেই তারা ডিটেক্ট করে। এখানেই শেষ নয়, বিআরটি এর ডাটাবেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র। নিয়ম ভঙ্গ হলে স্বয়ংক্রিয়ভাবে মামলা, এসএমএস ও নোটিশ পৌঁছে যাবে গাড়ির মালিকের কাছে। নির্ধারিত সময়ে সাড়া না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। মহাসড়কে প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন চালকরাও। ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়। এই ক্যামেরাটা আপনার ফুটেজ ক্যামেরাটা দেখবো, দেখা এই গাড়িটা তল্লাশ করে ধরবো। হাইওয়ে পুলিশ বলছে প্রচলিত টহল ব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত হওয়ায় অপরাধ শনাক্ত ও প্রতিরোধে তৈরি হয়েছে নতুন সক্ষমতা। এই উদ্যোগটা আমি মনে করি যুগোপযোগী অত্যন্ত ভালো উদ্যোগ হবে, যেখানে এটার মাধ্যমে আমরা মহাসড়কের ডাকাতি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ইভেন মামলা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কে এমন প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এআই ক্যামেরার নজরদারিতে এসেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কতটা পয়েন্টে বসেছে এআই ক্যামেরা, বিস্তারিত জানাবেন?
যে সালমা, আপনি যেটা বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 1427টি সিসি ক্যামেরা এআই ক্যামেরা বসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 16টি এই পয়েন্টে আসলে গুরুত্বপূর্ণ জায়গায় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের সাথে সাথে আমরা দেখেছি পুলিশ 24 ঘন্টা যে নজরদারিতে রাখবে, সে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরা 24 ঘন্টা নজরদারিতে রাখবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা বিষয় আমি জানিয়ে রাখি, যে সিসি ক্যামেরা এআই ক্যামেরাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি 24 ঘন্টা কুমিল্লা যে হাইওয়ে পুলিশ সুপারের যে কন্ট্রোল রুম রয়েছে মুন্সিগঞ্জে, সেখানে আমরা দেখেছি তারা এখানে পুলিশের সাথে সাথে তারাও এই ক্যামেরা দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা এই ক্যামেরা দ্বারা নজর রাখছে পুলিশের সাথে সাথে। তবে একটা বেশি তথ্য জানি নাকি, শুধু স্পিড মিটার নয়, মহাসড়কে সেই গতির যে মূল কারণ হচ্ছে গতি নয়, অনেক আসলে ভুল ধারণা রয়েছে গতির জন্য আসলে করেছে, তা নয়। অপরাধ এবং ডাকাতি, সেই থেকে দুর্ঘটনার যে মামলাগুলো তাড়াতাড়ি নিরূপণ করার জন্য, সহজ নিরূপণ করার জন্য সকল ধরনের অপরাধ প্রবণতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কমে আসবে বলে এই যে যাত্রী চালক এবং যারা গাড়ির চালক রয়েছে এবং যাত্রী রয়েছে তারা বলছেন যে আসলে এই উদ্যোগকে সরকারকে স্বাগত জানিয়েছেন। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে এই ক্যামেরা স্থাপন করেছে 16টি গুরুত্বপূর্ণ স্থানে, যে পুলিশের শাসনে চেকপোস্ট রয়েছে এবং সাথে সাথে যখন কন্ট্রোল রুম থেকে তাদেরকে মেল মাধ্যমে পাঠানো হবে এবং শেষে তো অটো মামলা শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে আমরা জানি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অটো মামলার যে ব্যবস্থা করে হয়ে যাবে অটোমেটিক, এবং সেই সাথে এই ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই যে সড়কের যে নিরাপত্তা, যেখানে আমরা জানি এই মহাসড়কে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে, তার সাথে সাথে ডাকাতি হয়ে থাকে, তার সাথে সাথে আমরা দেখেছি পুলিশের যে অপরাধ প্রবণতা যে কম আছে, পুলিশও বলছেন, হাইওয়ে পুলিশ আমাদের তথ্য দিয়েছেন আসলে এই ক্যামেরা স্থাপনের মাধ্যমে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপদে মানুষ চলাফেরা করতে পারবে। দুর্ঘটনার গতিরোধ, যেখানে 80 কিলোমিটার উপরে চালাতে পারবে না গাড়ির চালক, সেখানে এখন অটো মামলা হয়ে যাবে। এই মামলার কারণেই এখন গাড়ি আমরা দেখেছি গতি কমে আসছে গাড়ির। এবং সেই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আরেকটি তথ্য জানিয়ে রাখি এই সালমা, সেটা হচ্ছে যে 16টি গুরুত্বপূর্ণ এই ক্যামেরা স্থাপন করা হয়েছে, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ অবস্থানে রয়েছে। এবং তারা আমাকে বলছেন যে আগামীকাল শুরু হলো, আরও আগে থেকেই আসলে এই মামলাগুলো হচ্ছে, আমাদেরকে তথ্য দিচ্ছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। এবং তবে একটা তথ্য জানিয়েছেন যে যারা মাদক কারবারি অপরাধ করবে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে গাড়িগুলোর সন্দেহজনক হবে, সাথে সাথে মেসেজের মাধ্যমে এই তথ্য দিয়ে থাকবে এবং ওগুলোকে আসলে বিভিন্ন জায়গায় যে 16টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেই 16টি গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে আটকানো হবে এবং তাকে যাচাই বাছাই করা হয় এবং সেই সাথে মামলা রুজু করা হবে। আরেকটা তথ্য দিয়েছেন যে যেখানে দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনার মামলাগুলো নিরূপণ করার জন্য খুব সহজেই এই ক্যামেরা দ্বারা তা নিরূপণ করা যাচ্ছে এবং যার অভিযোগ রয়েছে সাথে তারা এই কন্ট্রোল রুমে গেলে সকল তথ্য দিচ্ছেন এবং মামলাগুলো নিরূপণ করার জন্য সকল তথ্য এখান থেকে আমাদের দেওয়া হচ্ছে। আমাদেরকে সেই তথ্য জানিয়েছেন হাইওয়ে কন্ট্রোল যে কমান্ড যে রুমটা রয়েছে 24 ঘন্টা নজরদারিতে রয়েছে পুলিশের সাথে। সব কিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের আমরা একটা জিনিস দেখেছি যে এখানে যারা দায়িত্বরত রয়েছে হাইওয়ে পুলিশের যারা সার্জেন্ট রয়েছে তারা বলছেন এই ক্যামেরা স্থাপন করার কারণে আমাদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ক্যামেরা এখন 24 ঘন্টা নজরদারিতে রাখছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তথা 1427টি সিসি এই ক্যামেরার মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং অপরাধ প্রবণতা কমে আসছে, সেই সাথে দুর্ঘটনা কমে আসবে বলে সকলের আশাবাদী। এই ছিল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এই ক্যামেরা নিয়ে বিস্তারিত। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত রূপগঞ্জের কালাদি এলাকায় সড়কে অবস্থান করেন তারা। এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস না থাকায় প্রায় 6000 মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পার হন। এর আগে সড়ক ও জনপদ অধিদপ্তরের আবেদন করেও কোনো ফলাফল না পেয়ে অবরোধ বিক্ষোভ করেন। পরে সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। আমাদের এই দুই পাড়ায় প্রায় 25 থেকে 30,000 লোকের বসবাস। আজকে ছোট ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে। এইখান থেকে আপনার 10 কিলোমিটারের মধ্যে 2-3টা আন্ডারপাস আছে, অথচ আমরা কাজ শুরু থেকে আমরা বলে আসতেছি আমাদের এখানে একটা আন্ডারপাস দিতে হবে যাতে দুই পাড়ার লোক আমরা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই, সিদ্ধান্ত যাই হোক, আমাদের আন্ডারপাস না দিলে
আমরা আরো ঐক্যবদ্ধভাবে যে 10-12 হাজার লোক আমরা সবাই মিলে এই রাস্তাতে বসব। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন অনিক, আকাশ ও চান্দিবাবু। পুলিশ জানায় 2024 সালের 12 ডিসেম্বর ভোরে দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন এআইইউবির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সীমান্ত। এই ঘটনায় তার বাবা হাজি আলম মামলা করেন। পরে 3 আসামি গ্রেপ্তার হয়ে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। এই মামলায় মোটামুটি 27 জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়, 17 জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকিরা অন্যান্যরা সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের 302 ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা তার জন্য আলাদা 7 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা প্রদান করেন। আমরা এই রায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি কামনা করছি। গাজীপুরের কালিয়াকৈরে 5 বছরের শিশু মুসা হত্যার দায়ে মহিরুদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। 2023 সালে কালিয়াকৈরের কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু মুসা। পরদিন প্রতিবেশী শাহজাহানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মুসার বাবা স্বামী মীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মহিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সাক্ষী পর্যালোচনা করে এবং ডাক্তারি সাক্ষী, আয়ুর সাক্ষী আর যিনি আসামি উনি ইনকালপেটরি স্টেটমেন্ট দেয় বিজ্ঞ আদালতে। এটার উপরে বেসিস করে এবং এলাকার সাক্ষী নিয়ে বিজ্ঞ আদালতের কাছে এই অপরাধটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় সর্বোচ্চ সাজা মহিউদ্দিন মোহরকে ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। গাজীপুরের কোনাবাড়িতে শারীরিক নির্যাতনের পর অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী দ্বীন ইসলামের বিরুদ্ধে। জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দ্বীন ইসলামের সঙ্গে 1 বছর আগে বিয়ে হয় চন্দ্রপুর ইউনিয়নের আফরোজা বেগমের। বিয়ের পর কাজের সুবাদে গাজীপুরের কোনাবাড়িতে থাকতেন তারা। এ সময় প্রায়ই আফরোজাকে নির্যাতন করত বলে অভিযোগ স্বজনদের। তারা জানায়, শনিবার রাতে বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানানোর পরই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার এবং কালীগঞ্জে আফরোজার মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে দাবি স্বজনদের। জমাট হয়ে আছে, বোঝা যায় না ফাটছে নাকি। আর বুকের মধ্যে এখানে একটা আঘাত, ডান পাশে কি দিয়ে যেমন হানছে এরকম দেখা গেল। মারছে, বাচ্চা ফেটা আছিল 5 মাসের গো। পিঠের মধ্যে কি জেনি দিয়ে মারছে, একেবারে পুরা জায়গা একেবারে লাল হয়ে গেছে। সিরাজগঞ্জে সোনার বাংলা এনজিওর পরিচালক আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের বাড়ির পাশে একটি কাঠ বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। সোমবার সকালে পাকুন্দিয়ায় মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুর থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ময়লার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা 5 জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরে এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে এই অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে বেশি দামি ডেঙ্গু পরীক্ষা এবং ল্যাব টেকনিশিয়ান না থাকায় 30,000 টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করায় 15,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরজাহান হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় 30,000 টাকা জরিমানা করা হয়। নূরজাহান হাসপাতালে আসলাম। এখানে আমি 1 মাস আগে তাদের শোকজ করেছিলাম যে ওদের পর্যাপ্ত পরিমাণে নার্স নাই। প্রতি বেলায় ডক্টর থাকবে, 3 বেলায় 3 জন এবং 3 বেলায় 2 জন করে 6 জন ডিপ্লোমা সিস্টার থাকার কথা। আমরা একজনও ডিপ্লোমা সিস্টার পাইনি এবং ওরা কোনো পেপারসও ঠিক মতো দেখাতে পারে নাই। তাদের শোকজ করা হয়েছিল, তারপরে ওদের এই সমস্যাটা এখনো রয়ে গেছে। সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে, 30,000 টাকা জরিমানা করা হয়েছে। একসময় প্রতিদিন 10,000 লিটার দুধ সংগ্রহ হতো সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর মিল্ক ভিটায়। 108টি সমিতির মাধ্যমে দুধ সরবরাহ করতেন প্রায় 20,000 খামারি। তবে দুধের ন্যায্য দাম না পাওয়ায় বর্তমানে মাত্র 30টি সমিতির আওতায় দুধ দিচ্ছেন মাত্র 900 খামারি। প্রতিদিন মিলছে মাত্র 3,000 লিটার। স্থানীয় বাজার ও বেসরকারি চিলিং সেন্টারে বেশি দাম পাওয়ায় সেখানে দুধ বিক্রি করছেন খামারিরা। এতে ঐতিহ্যবাহী এই দুগ্ধ কেন্দ্রটি হারাচ্ছে তার পুরনো প্রাণ চাঞ্চল্য। একসময় খামারিদের পদচারণায় মুখর থাকত সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহেরি মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র। এখন অনেকটাই হারিয়েছে সেই পুরনো জৌলস। 1949 সালে প্রতিষ্ঠিত এই দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে একসময় 108টি সমিতির আওতায় প্রায় 20,000 খামারি প্রতিদিন সরবরাহ করতেন 10,000 লিটার দুধ। কিন্তু বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। সমিতির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 30টিতে। এসব সমিতির আওতায় রয়েছেন প্রায় 900 খামারি, আর প্রতিদিন দুধ সংগ্রহ হচ্ছে মাত্র 3,000 লিটার। খামারিদের অভিযোগ, গরুর খাবার, চিকিৎসা ও শ্রমিকের খরচ বেড়েছে কয়েক গুণ, কিন্তু সে তুলনায় বাড়েনি দুধের দাম। ফলে মিল্ক ভিটার চেয়ে স্থানীয় বাজার ও বেসরকারি সংস্থার চিলিং সেন্টারে বেশি দাম পাওয়ায় সেখানেই দুধ বিক্রি করছেন অনেকে। বাজারের দাম, বাইরের দাম 50-60 টাকা দাম দেয়, আমাদের মিলভিটের দাম দেয় 40, 42, 45। বাইরের দুধের দাম দেয় 50 টাকা, 55 টাকা, আর মিলভিটে বর্তমান দুধের দাম দিচ্ছে 42 টাকা, 45 টাকা। তাহলে এক বস্তা ভুসির দাম আপনার 2,000 টাকা। তাহলে ওই লোকটা 40 টাকা সের দুধ বেচে গরু কি খাওয়াবি কি আর উনি খাবি কে? মানে ভালো দুধ নিয়ে গেলে লাইন ধরে খাওয়া থাকা লাগে, আমাদের দুধের তাও মূল্য পাইলে। প্রায় 2 দশক আগেও লাহিড়ী মোহনপুর মিল্ক ভিটা ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। দূর দূরান্ত থেকে খামারিরা গাড়িতে করে দুধ নিয়ে আসতেন এখানে। তবে সময়ের সঙ্গে হারিয়ে গেছে সেই ব্যস্ততা আর ঐতিহ্য। দুধের দাম কম, আর দুধ কেউ দেয়ও না, দুধের বাইরে দাম পেতেছে, বাইরে বেচতেছে। মিল্ক ভিটার সমিতির নেতারা বলছেন, দীর্ঘদিন সমিতির নির্বাচন না হওয়া এবং খামারিদের যথাযথ মূল্যায়ন না করায় প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। বিগত 17 বছর ধরে এই মিল ভিটায় কোনো নির্বাচন নাই, প্রতিনিধি নাই। এখানে সমবায়ের দুধের মূল্যায়ন পায় না, সমবায়ের সম্মান পায় না, এই জন্য মূলত এখানে দুধ দেয় না। তবে মিল্ক ভিটা কর্তৃপক্ষের দাবি, মানহীন দুধ সরবরাহ করা হয় না, অথচ বাইরের বিভিন্ন চিলিং সেন্টারে এসব দুধও সরবরাহ করা হচ্ছে। এখানে 2 নম্বরের কোনো সুযোগ নাই, ভেজালের কোনো সুযোগ নাই। কোনো সমিতি থেকে যদি কোনো খারাপ দুধ আসে, সঙ্গে সঙ্গে এটা যদি আইডেন্টিফাই, তাকে আমরা এই সমিতি আমরা বন্ধ করে দিই। দুধের ন্যায্য দাম নিশ্চিত করা, খামারিদের সুযোগ সুবিধা বাড়ানো এবং মিল্ক ভিটার পুরনো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক শিবশিলায় মহাপুণ্য পবিত্র গঙ্গাজল অর্পণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোর থেকে শুরু করে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি। এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবার এই সমাবেশ হয়। সমাবেশে জেলা প্রশাসক বলেন, অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের মানসিক শক্তি যোগানো এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি পাহাড়ে সম্ভাব্য সহিংসতার ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল রাখতে সেনা রেজিমেন্টে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর রেজিমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় গত 24 ও 25 সালের সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক দাঙ্গায় অস্থিতিশীল পরিস্থিতির পর্যালোচনা ও আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আন্তঃসংস্থার মধ্যে তথ্য আদান প্রদান আরও জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পূর্ব প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। কুষ্টিয়ায় সার সংকটে বিপাকে পড়েছেন আমন চাষিরা। চাহিদা মতো সার মিলছে না, যেটুকু মিলছে তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা সার মজুত করে তৈরি করছেন কৃত্রিম সংকট। এই কারণে বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার না পাওয়ায় আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চলছে আমনের মৌসুম, জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে এরই মধ্যে দেখা দিয়েছে সার সংকট। কুষ্টিয়ায় টিএসপি, ইউরিয়া, ডিএপি সহ সব ধরনের সারই কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের থেকে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে। কৃষকদের অভিযোগ, ডিলার সিন্ডিকেট সার মজুত করে তৈরি করছেন কৃত্রিম সংকট। এ কারণেই বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছেন না তারা। সার পাওয়া যাচ্ছে না, দাম বেশি দিলে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। ডিলাররাও ওই কথা, বেশি দাম বিক্রি গোপনে বিক্রি হচ্ছে। 20 কেজি 30 কেজি এমন দরকার, কিন্তু খোলা বাজারে গেলে সার আমরা পাচ্ছি, কিন্তু দাম অতিরিক্ত বেশি। না ডিলারে পাচ্ছি না, তো ডিলারে পাচ্ছি না বুঝলেই তো আমরা খোলা বাজারে কিনছি। প্রতিটা সারের দামে কেজিতে 5 টাকা বাড়িয়ে, প্রতিটা সারের দামে। আপনি যাবেন কার কাছে বিচার চাবেন? বিচার এবং যাওয়ার মতন কোনো পরিবেশই নেই এখন বর্তমানে। তবে কৃষকদের এই অভিযোগের বিপরীতে খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন ডিলাররা। আমি আমার এই এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি বাইরের থেকে অনেক দূর থেকে, আমার জোনের মধ্যে না, আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা, তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি, কারণ তার তো নিজস্ব ডিলার আছে। কৃষকরা এমনিতেই বেশি ব্যবহার করে, যার কারণে আমরা কৃষকদের বোঝাচ্ছি যে আপনারা একটু কম ব্যবহার করেন, কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করেন। সার সবগুলো অ্যাভেলেবেল আছে, নন ইউরিয়াটা একটু কম দেওয়া হচ্ছে আর কি, যাতে তারা পর্যায়ক্রমে মানে সুষম সারটা ব্যবহার করতে করে। তার জন্য আমরা চেষ্টা করছি তারা 3 ভাগে ভাগ করে যাতে সারটা দেয় আর কি। এদিকে সারের এমন সংকটে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের নেই তেমন কোনো নজরদারি, যদিও অভিযান চলমান বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা চলমান আছে এবং এটা চলতে থাকবে। কোনো ডিলার যদি কৃষককে হয়রানি করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমাদের কৃষি বিভাগ তৎপর আছে, আমাদের উপশাখা কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছেন, তারা কিন্তু নিজেরা দোকানে দাঁড়িয়ে সাথ দিচ্ছেন। আমরা আশা করছি যে যদি কোনো ডিলার এই কৃষকদের হয়রানি করেন, আমাদের প্রশাসন যারা আছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে, তারাও তৎপর আছে, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। সার সংকট না কাটলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, বলছেন কৃষকরা। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভালো দামের আশায় করলা চাষ করে এখন লোকসান গুনছেন মেহেরপুরের কৃষকরা। সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বাড়ছে উৎপাদন খরচ। এর বিপরীতে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এমনকি অন্য জেলায় করলা পাঠিয়েও পরিবহন খরচ বাদ দিয়ে হাতে থাকছে না তেমন কিছু। এ কারণে ফলন্ত করলা গাছ কেটে অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন অনেক কৃষক।
মেহেরপুরের কালীগাংনী গ্রামের কৃষক আব্দুর রহমান 2 বিঘা জমিতে মাচা ও মালচিং পদ্ধতিতে করলা আবাদ করেছেন। জমি প্রস্তুত থেকে শুরু করে মাচা তৈরি, মালচিং, চারা রোপণ ও পরিচর্যায় খরচ হয়েছে প্রায় 90,000 টাকা। 3 মাসের পরিচর্যার পর মাচা জুড়ে ঝুলছে করলা, ফলনও হয়েছে বেশ, কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় তুলতে পারছেন না উৎপাদন খরচই। আব্দুর রহমানের মতো জেলার শত শত করলা চাষির চিত্রও একই। একদিকে কম বাজার দর, অন্যদিকে বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। শুধু করলা সংগ্রহ করতেই একজন শ্রমিককে দিতে হচ্ছে 500 থেকে 600 টাকা। করলা বিক্রির টাকা দিয়ে শ্রমিকের মজুরি তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। লোকসান সামলাতে অনেকেই ফলন্ত গাছ কেটে প্রস্তুতি নিচ্ছেন অন্য ফসলের। হারভেস্টের দাম বেশি, আমাদের আবাদে লস হয়েছে, বেচা কেনার দাম কম। সার্ভিসের দাম বেশি, আমাদের কিন্তু বেচা কেনার বেলায় দাম নাই। খরচ উঠছে না, সারের দাম বেশি, আমরা আবাদ করে শান্তি পাইছি না। 1 বিঘা জমির উপরে নিম্ন 45,000 টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত আমি 20,000 টাকা পুজাইতে পারিনি। তবে বাজার পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে করলা বিক্রির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নিরাপদ উপায়ে জৈব বালাইনাশক, জৈব কীটনাশক, জৈব সারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের দিকে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এছাড়া কৃষকদেরকে ফসল উৎপাদনের সময় আসলে আমরা মৌসুম কখন বাজারে এটা মূল্যটা পাওয়া যাবে সেভাবে পরিকল্পনা করে চাষাবাদের জন্য বলছি। চলতি মৌসুমে মেহেরপুরে 257 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।